মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ। ৩ বছর ধরে ৮% উপরে সূচক, কাজে আসছে না কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি। অন্তর্বর্তী সরকারের আমলে শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প, জানালেন পানি সম্পদ উপদেষ্টা। চীনা রাষ্ট্রদূত সহ নদী পরিদর্শন। দুর্নীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না, মন্তব্য বিডার নির্বাহী চেয়ারম্যানের। প্রচারের অভাবে ওয়ান স্টপ সার্ভিস নিচ্ছেন না অনেকে। আমন্ত্রণ বিজনেস টুডেতে, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। কোনোভাবেই মূল্যস্ফীতির চাপ কমছে না, টানা ৩ বছর ৮% উপরে সূচক। অথচ প্রতিবেশী অন্যান্য দেশে মূল্যস্ফীতির চাপ সহনীয়। ১.৫ বছর ধরে সংকোচন মুদ্রানীতি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, তাতেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না। বাজার ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি নেই, যার ফলে ব্যয়ের চাপে মানুষের দুর্দশা বাড়ছে। পণ্য কিংবা সেবা বাগে আসছে না কোনো কিছু। দামের উত্তাপে নাজেহাল সাধারণ মানুষ, আয়ের তুলনায় বেড়েই চলেছে ব্যয়। কোনো পণ্য বা সেবার প্রকৃত যে দাম, তার চেয়ে বেশি দাম দিয়ে কেনার অর্থই মূল্যস্ফীতি। ৩ বছর ধরেই ৮% উপরে এই সূচক। গেল মাস ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৮% বেশি, অর্থাৎ প্রকৃত দামের চেয়ে ৮ টাকা বেশি দামে পণ্য ও সেবা কেনে সাধারণ মানুষ। কোনো একটা কারণে মনে হচ্ছে প্রাইসটা একটু বেশি। কিন্তু ২০০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দেশে গড় মূল্যস্ফীতি ছিল ৬% কিছুটা বেশি। ২০২১ থেকে ২০২৪ 5 বছরে পার্শ্ববর্তী দেশ ভারতে গড় মূল্যস্ফীতি ছিল ৬.৩%। একই সময়ে ভিয়েতনামে ছিল প্রায় ৩% এবং চীনে মূল্যস্ফীতির হার ছিল মাত্র ১.৪%। ৩-৩.৫ বছর ধরে কিন্তু এই ধরনের উচ্চ মূল্যস্ফীতি দেশে বিরাজমান, এবং বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি, যেটা কিন্তু দরিদ্র এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীকে সবচেয়ে বেশি আঘাত করে। গেল নভেম্বরে মজুরির প্রবৃদ্ধি ছিল ৮.৪%। ডিসেম্বরের চিত্র একই, অর্থাৎ টানা ৪৫ মাস ধরে মজুরির তুলনায় বেশি মূল্যস্ফীতি। টানা সংকোচনমূলক মুদ্রানীতি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, উদ্দেশ্য বাজারে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করা। কিন্তু এতেও আশানুরূপ ফল মেলেনি, বাজার ব্যবস্থাতেও ফেরেনি শৃঙ্খলা। ৮% কিন্তু আমাদের দেশে মূল্যস্ফীতি অনেক উচ্চ মূল্যস্ফীতি। দুস্থ জনগোষ্ঠী এবং গরিব জনগোষ্ঠী, এরা কিন্তু ক্রমাগতভাবে তাদের অর্থনৈতিক বা তাদের পুষ্টি পরিস্থিতি বা অন্যান্য পরিস্থিতি, জীবনযাত্রার মান, এটা কিন্তু ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। কারণ আমাদের এখানটায় কর্মসংস্থানের সুযোগও অনেকটা কমে যাচ্ছে। চলতি অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির প্রক্ষেপণ করা হয় ৬.৫%। আমাদের নীতি নির্ধারকরা বলেছিলেন যেটা এই বছরের শেষে ৬% নেমে আসবে, কিন্তু সে ধরনের কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। হ্যাঁ, তারপরে আপনার কথা, অন্তর্বর্তী সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের কাজ শুরু হচ্ছে না বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ইস্যুতে সকালে রংপুরে তিস্তা নদী পরিদর্শনে যান পানি সম্পদ উপদেষ্টা এবং চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়াও। পরিদর্শন শেষে রেজওয়ানা হাসান বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে চায় সরকার, এজন্য খুঁটিনাটি বিষয়গুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে। বলেন, প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিক। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও সাথে ছিলেন। যে এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। হঠাৎ নোয়ারের মতো শুরু হচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না, কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি। দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। বৈদেশিক মুদ্রার রিজার্ভ
18 বিলিয়ন থেকে 32 বিলিয়নে উন্নতি হয়েছে এবং চাঁদপুরে ভোটের গাড়ি কার্যক্রম পরিদর্শনকালে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, গেল সরকারের সময় বৈদেশিক মুদ্রা বাজারে টালমাটাল পরিস্থিতি ছিল, এখন সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে। স্থিতিশীল অবস্থায় আছে ডলার বাজার পরিস্থিতি। রেমিটেন্স প্রবাহ ভালো অবস্থায় এসেছে। জানান, পাচারকৃত অর্থ ফেরত আনতে সময় লাগছে। নবম পে স্কেল সম্পর্কে তিনি বলেছেন, পে কমিশন গঠন করা হয়েছে, রিপোর্ট পেলে বাস্তবায়নের চেষ্টা করবে সরকার। অর্থ পাচার এগুলোতে জানি আমরা কোথায় কোথায় পর্যন্ত আনতে সময় লাগছে, কারণ এখন আর অনেকের মধ্যে আইসিইউতে ছিল, আইসিইউ থেকে ক্যাবিনেট মোটামুটি ভালো লাগে, ক্যাবিনেটের বাসায় যাবে। এখন একটু যে অসুস্থ বলবো না, আমরা বলি রিকভারি। দুর্নীতি কমাতে চাইলেও এর লাগাম যেন কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না, তাই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আগারগাঁয়ে বিডা ও এসএস এর সাথে 11টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, বিনিয়োগের বাধা কাটাতে বড় ভরসা ওয়ান স্টপ সার্ভিস। তবে 142টি সুবিধা দেওয়া হলেও প্রচার আর সচেতনতার অভাবে অনেকেই এই সেবা নিতে আগ্রহ প্রকাশ করছে না। যদিও এখনও ওয়ান স্টপ সার্ভিস নিয়ে নানামুখী কাজ করে যাচ্ছে বিডা। তিনি আরও জানান, বিনিয়োগ উন্নয়নই অনলাইন প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। এরই মধ্যে 2,15,000-এর বেশি আবেদন এই পদ্ধতিতে অনুমোদন হয়েছে। সেবা প্রদানের পরিধি বাড়াতে মোট 52টি সংস্থার সাথে সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই তালিকায় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিতরণ কোম্পানি, সিটি কর্পোরেশন, বাণিজ্যিক ব্যাংক রয়েছে। কেন আসলে মানুষ এই ওয়ান স্টপ সার্ভিস ইউজ করতে চাচ্ছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে, যেই কারণে ওনারা এখনো হাতে হাতে গিয়ে কোনো কিছু করে নিতে চান, কিছু অল্প কিছু টাকা সাথে দিয়ে দিতে হলে ওনারা ফিজিক্যালি গিয়ে করতে চান। কেন ওনারা ডাইরেক্ট এসে আমাদের এখানে করতে চাচ্ছেন না? এই ইনপুটটা যদি আপনারা মার্কেট থেকে পান, আপনাদের যারা স্টেক হোল্ডার তাদের কাছ থেকে পান, কাইন্ডলি আমাদেরকে দিবেন। আমরা চেষ্টা করব যে সেই আমাদের সিস্টেমটাকে অতটুকু ইমপ্রুভ করার জন্য। দেশের অব্যাংকিং আর্থিক খাতে খেলাপি ঋণের বোঝা আরও ভারী হয়েছে। মাত্র 3 মাসের ব্যবধানে খেলাপি বেড়েছে প্রায় 1,867 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 29,408 কোটি টাকা, যা মোট বিতরণের 37% বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, পিকে হালদার ও এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনিয়মের জেরে এই বিপর্যয়। পরিস্থিতি সামাল দিতে পিপলস লিজিং, আভিভা ও ইন্টারন্যাশনাল লিজিং সহ 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষুদ্র আমানতকারীদের আশ্বস্ত করে বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সরকারি সহায়তায় রমজানের আগেই ব্যক্তিগত আমানতকারীদের মূল টাকা ফেরত দেওয়ার চেষ্টা চলছে। এ লক্ষ্যে প্রায় 5,000 কোটি টাকা যোগান দেবে সরকার। ভরা মৌসুমে শুটকি তৈরির ধুম পড়েছে কক্সবাজারে। নাজিরার টেক শুটকি পল্লীতে 20,000-এর বেশি শ্রমিক ব্যস্ত সময় পার করছে। এবার কমপক্ষে 60,000 টন উৎপাদন এবং 400 কোটি টাকার শুটকি রফতানির আশা উদ্যোক্তাদের। নাজিরার টেক শুটকি পল্লীতে গেলেই চোখে পড়ে এই কর্মযজ্ঞ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা ব্যস্ত শুটকি প্রক্রিয়াজাতকরণে। 100 একর আয়তনের এই পল্লীতে কাজ করে অন্তত 20,000 শ্রমিক, যাদের বেশিরভাগ নারী। নিয়ম মেনে চলে মাছ পরিষ্কার, লবণ দেওয়া, শুকানো ও প্যাকেটজাত করা। টেক্কা, মলা, চাবিলা এগুলো লবণ ছাড়া শুকাইছি, আজকে শুকানো শেষ, এখন গ্রেড করতেছি আর কি। আমরা লবণ দিচ্ছি, লবণ দেওয়ার পরে এগুলো আবার সকালে ধুয়ে পরিষ্কার করে ভালো পানি থেকে ধুয়ে তারপরে এগুলো সকালে তুলে ফেলবো। প্যাকেট কেটে দিয়েছি, এরপরে লবণ দেবো, হালকা করে লবণ দিয়ে শুকাবো, সকালে এসে মহিলারা তুলবে। কক্সবাজারে প্রায় সব প্রজাতির শুটকি তৈরি হয়, তবে লইট্টা, ছুরি ও চিংড়ি শুটকির চাহিদা সবচেয়ে বেশি ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে। আমরা যে বাংলাদেশে শুটকি খাচ্ছি, আসলে শুটকিগুলো কোত্থেকে যাচ্ছে, ওদের প্রসেসিংটা কিভাবে, ওটা দেখার জন্যই হচ্ছে মূলত আমার এইখানে আসা। আর জীবনে এত বড় আরও তার দেখি নেই, আর এত শুটকি যে বাংলাদেশে হয়, উৎপাদন হয়, এটাও আমার জানা ছিল না। আমাদের মুক্তা আছে মামিসিং, এখানের চেয়ে অনেক দর বেশি, এখানে আমরা অনেক সস্তা পেয়েছি। ছুরি, বাম শুকটি এবং ইচা শুকটি, অনেক রকমের শুকটি পেয়েছি। মূলত জুলাই পর্যন্ত শুটকির মৌসুম। কক্সবাজারের নাজিরার টেক ও অন্য উপকূলীয় মহাল থেকে 50 থেকে 60,000 টন শুটকি উৎপাদন এবং অন্তত 400 কোটি টাকার রপ্তানির আশা ব্যবসায়ীদের।
শুটকি বিক্রির পর যে টাকা আরতদাররা আমাদের টাকাগুলোকে ওখানে আটকে রাখছে। পর্যটকরা আসতে অনীহা প্রকাশ করে রাস্তাঘাটের জন্য। রাস্তাঘাটে যে পর্যটক একবার আসে ও আর আসতে চায় না। ভালো কোনো স্থাপনা, ভালো কোনো পরিবেশ, ভালো কোনো কোল্ড স্টোর এখানে করার জন্য উদ্যোগ নিতে পারছে না। শুটকি পল্লীর আধুনিকায়ন ও শ্রমিকদের প্রশিক্ষণের দাবি উদ্যোক্তাদের। বাংলাদেশ থেকে অনেক শুটকি বিদেশে রপ্তানি হয়েছে, যদি হাইজেনিক সেটা আমরা নিশ্চিত করতে পারি, আরও বেশি আমরা আন্তর্জাতিক বাজারে শুটকি রপ্তানি করতে পারবো। বড় ধরনের মার্কেট বা শুটকি প্রসেসিং জোন, ড্রাইং জোন, এইভাবে যদি আমরা পৌরসভার পক্ষ থেকে করে দিই, তাও এলাকাবাসীর সহযোগিতায় বা ওনাদের সাথে যৌথ উদ্যোগে আমরা হয়তো এটা করার একটা পরিকল্পনা ভবিষ্যতে আছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। গুড়ের জন্য ঝিনাইদহের সুখ্যাতি দেশ জুড়ে। শীত এলেই এই অঞ্চলের বাড়িতে বাড়িতে চলে খেজুরের রস দিয়ে গুড় তৈরির মহাযজ্ঞ। বিক্রির জন্য জেলার কোটচাঁদপুর উপজেলার সফদারপুর বাজারে গড়ে উঠেছে খেজুর গুড়ের হাট। ব্যবসায়ীরা জানান, সপ্তাহে 2 দিনের এই হাটে কোটি টাকার গুড় বিক্রি হয়। রেললাইনের পাশে সফদারপুর বাজার। ঝিনাইদহের কোটচাঁদপুরের এই স্থানে গত 40 বছর ধরে বসছে গুড়ের হাট, যা এখন পরিণত হয়েছে ঐতিহ্যে। হাট বসে সপ্তাহে 2 দিন, শনি ও মঙ্গলবার। প্রান্তিক গাছিরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে খেজুরের গুড় নিয়ে হাজির হন ক্রেতা বিক্রেতারা। এখানকার গুড় পৌঁছে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে। রকম ভেদে ঠিলা প্রতি গুড় বিক্রি হয় 900 থেকে 1400 টাকা পর্যন্ত। 7 বছর 18 সালে আমি গুড় কিনা কিনে আমার মহাজন আছে, প্রতি হাটে কিনে গুড় 3000, 4000, 5, 6000 পর্যন্ত ভাড়া কিনে। 900 টাকাতে বাদিনে 1400-1500 টাকা পর্যন্ত ভাড়া আছে। ওজন আছে 8 কেজি, 7 কেজি, 14 কেজি। 35 থেকে 40টা গাছ আমার আব্বু কাটে। আর রস হচ্ছে দিন 15টা 12টা, এখন হয় কিছুদিন আগে মনে করেন যে 24-25টা পর্যন্ত হয়েছে। এই হাটে আমার ফ্যামিলি সহ 35 বছর যাবত ব্যবসা করতেছি এবং আমি এই নিজে গুড়ের সাথে 17 বছর অবগত আছি। গুড়ি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে নলেন গুড় পাওয়া যায়, চাষির সঠিক গুড়টা এখানে পাওয়া যায়, কোনো ভেজাল নাই গুড়ে। গুড়ের পাশাপাশি এই হাটে বেচাকেনা হয় মাটির ভাড়। চাহিদা অনুযায়ী কিনে নেন গুড় ব্যবসায়ী ও গাছিরা। ইজারাদার জানান, সপ্তাহে অন্তত কোটি টাকার গুড় বেচাকেনা হয় এই হাটে। সরকারি পৃষ্ঠপোষকতায় উৎপাদন বাড়বে, সেই সাথে হাটের পরিধিও বৃদ্ধি পাবে বলছেন ব্যবসায়ীরা। যদি কেউ প্রকৃতপক্ষে সঠিক জিনিস পেতে চায়, খেতে চায়, তাহলে তারা এখানে চলে আসলে আমার মনে হয় অরিজিনাল জিনিসটা তারা পাবে। 35, 40, 45 এরকম বেচাকেনা করছি। 70 টাকার ভাড়া হাফ দাম এসে গেছে আর কি। এই পর্যায়ে বেচা কেনা মানে নর্মাল পর্যায়ে। আমাদের এখন বর্তমান জোনের দাম হচ্ছে না, হাজিরা হচ্ছে। গুড়হাটের বিভিন্ন জেলা থেকে, ঢাকা শহর থেকেও গুড় কিনতে ব্যাপারীরা আসে। আমাদের এখানে কোনো রকম হইল গিয়ে ভেজাল, চিনি মুক্ত, তারপরে আবর্জনা মুক্ত গুড় বিক্রি করা হয়। গুড় উৎপাদনে ভেজাল রোধে তদারকি চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। প্রতি বছর 454 মেট্রিক টন গুড় উৎপন্ন হয়। আমরা কৃষকদেরকে নিরাপদ গুড় উৎপাদনের বিষয়ে পরামর্শ প্রদান করে আসছি। জেলায় প্রায় 1.5 লাখ খেজুর গাছ রয়েছে। এর মধ্যে রস আহরণযোগ্য গাছ 1,12,000-এর বেশি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বিশ্বকে পাশ কাটিয়ে এবার নিজস্ব প্রযুক্তি ইন্টারনেট ব্যবস্থা আনছে ইরান। থাকবে আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যম, নিজেদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিন, এমনকি মেসেজিং অ্যাপ, যেখানে তথ্য ও যোগাযোগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকবে। আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুযোগ থাকলেও তা একেবারেই সীমিত করা হবে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচের বরাত দিয়ে এমনটা দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ডিসেম্বরের শেষ সময় থেকে আন্দোলনে উত্তপ্ত ইরান। অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হলেও ক্রমেই তা রূপ নেয় সরকার বিরোধী জনরোষে। এতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিক্ষোভকারীদের ফুঁসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে। ফলাফল, দেশটির ইতিহাসের সবচেয়ে সহিংস বিক্ষোভে পরিণত হয় আন্দোলনটি। বিক্ষোভ দমাতে 8 জানুয়ারি দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় ইরান সরকার। বিক্ষোভকারীরা অবৈধভাবে স্টারলিংক দিয়ে ইন্টারনেট সংযোগ স্থাপন করলে সেটিও অকার্যকর করে দেওয়া হয়। এতে জনক্ষোভ অনেকটাই প্রশমিত করতে সফল হয় খামেনি প্রশাসন।
এমন অবস্থায় ধীরে ধীরে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা ফিল্টার ওয়াচ বলছে, এই লক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি নির্ভর আলাদা ইন্টারনেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির সরকার, যেখানে তথ্য ও যোগাযোগের নিয়ন্ত্রণ পুরোপুরি রাষ্ট্রের হাতে থাকবে। শুধু তাই নয়, ইরানের জাতীয় ইন্টারনেট ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং প্ল্যাটফর্ম ও নেভিগেশন সেবা। এছাড়াও নেটফ্লিক্সের মতো ইরানের নিজস্ব স্ট্রিমিং সাইট আনারও পরিকল্পনা রয়েছে। তবে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ একেবারেই সীমিত করা হবে। শুধুমাত্র নিরাপত্তা ছাড়পত্রপ্রাপ্ত বা সরকারি যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ ব্যক্তিরাই এই পরিষেবাটির সুযোগ পাবেন। বিপরীতে সাধারণ নাগরিকেরা পাবে রাষ্ট্রনিয়ন্ত্রিত জাতীয় ইন্টারনেট। 10 দিনে 200 ঘন্টারও বেশি সময় ধরে পুরোদস্তুর ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, যা বিশ্বে সরকার নিয়ন্ত্রিত সবচেয়ে দীর্ঘতম শাটডাউনের একটি। পর্যবেক্ষক সংস্থা নেটব্লকসের দাবি, দেশটিতে কার্যকর কোনো ইন্টারনেট সংযোগ নেই এখন। অনিক রহমান, যমুনা নিউজ। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশের উপর মার্কিন প্রেসিডেন্টের অতিরিক্ত শুল্ক আরোপের পর রেকর্ড মাত্রায় স্বর্ণ ও রূপার দাম বেড়েছে। সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম 1.6% বেড়ে প্রতি আউন্সের দাম সর্বোচ্চ $4,689 পৌঁছেছে। স্পট রূপার দাম 4.4% বেড়ে $94 ছাড়িয়েছে। শনিবার গ্রিনল্যান্ড দখলে নেওয়ার পরিকল্পনাকে সমর্থন না দেওয়া পর্যন্ত ইউরোপীয় মিত্রদের উপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনা বেড়ে যাওয়ায় নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা, যার ফলে সব মূল্যবান ধাতুর দাম বেড়েছে। আর এই ছিল আজকের বিজনেস টুডের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।